দর্শক স্বাগত জানাচ্ছি ইয়েস টু পলিটিক্সে, যেখানে আমরা রাজনীতিকে দেখি তরুণদের চোখে, যেখানে আমরা রাজনীতিকে দেখি তরুণদের প্রশ্ন নিয়ে, এবং আমরা এখানে প্রশ্ন করতে চাই মূলত ভোটের জন্য নয়, ভবিষ্যতের জন্য। এবং দর্শক, আজকে আমি আপনাদের সাথে যুক্ত হচ্ছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে। আপনারা জানেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে 33 বছর পরে যে জাকসু নির্বাচন সেটি অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী 11ই সেপ্টেম্বর, এবং সেখানে সেই নির্বাচনকে ঘিরে কিন্তু ক্যাম্পাসের মধ্যে রয়েছে সাজ সাজ রব এবং দারুণ উত্তেজনাপূর্ণ মুহূর্ত। এবং সেই উত্তেজনাপূর্ণ মুহূর্ত নিয়ে এবং জমজমাট ভোটের লড়াই নিয়ে কথা বলবার জন্য আজকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এই নির্বাচনে যুক্ত হওয়ার যারা সহসভাপতি বা ভিপি পদে লড়বেন তারা। আমি একটু তাদের সাথে পরিচয় করে দিচ্ছি। আমাদের সাথে যুক্ত রয়েছেন আরিফুজ্জামান উজ্জ্বল, শিক্ষার্থী ঐক্য ফোরাম থেকে তিনি সহসভাপতি বা ভিপি পদে লড়বেন। আমাদের সাথে যুক্ত রয়েছেন আরিফুল্লাহ, সমন্বিত শিক্ষার্থী জোট থেকে তিনি আসলে লড়বেন ভিপি পদে, এবং একই সাথে রয়েছেন মোহাম্মদ শেখ সাদি হাসান, ছাত্রদল মনোনীত প্রার্থী তিনি। এবং দর্শক, একই সাথে আমাদের সাথে রয়েছেন আব্দুর রশিদ জিতু, যিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে এই নির্বাচনে লড়বেন, এবং মাহফুজুল ইসলাম মেঘ, স্বতন্ত্র প্রার্থী হিসেবে যিনি লড়বেন। একই সাথে আমাদের সাথে রয়েছে অমর্ত্য রায়, সম্প্রীতির ঐক্য প্ল্যাটফর্ম থেকে যিনি লড়বেন এই নির্বাচনে। ফলে একটা জমজমাট যে 33 বছর পরে জাকসু নির্বাচনের যে আবহ তৈরি হয়েছে, সেই আবহে যে প্রার্থীরা লড়বেন সেটি কিন্তু বলাই যায়। ফলে সেই জমজমাট যে লড়াইয়ে কেমন করে তারা শিক্ষার্থীদের যে মনোবাসনা, কেমন করে তারা শিক্ষার্থীদের যেই অধিকারটুকু তাদের পাওনা রয়েছে সেটি আসলে নিশ্চিত করবেন, সেই কথাই কিন্তু আজকে জানাবো। তবে আমরা আরও একবার বলে রাখতে চাই, আমরা আমাদের এই আয়োজনে প্রশ্ন করে থাকি শুধুমাত্র ভোটের জন্য নয়, ভবিষ্যতের জন্য, এবং সেটাই শিক্ষার্থীদের জন্য। আমি প্রথমেই আরিফুজ্জামান উজ্জ্বল, যিনি শিক্ষার্থী ঐক্য ফোরাম থেকে লড়বেন। আরিফুজ্জামান উজ্জ্বল, আপনার কাছে আমি জানতে চাই, আমরা বলতে চাই যে ইয়েস টু পলিটিক্স, এবং ইয়েস টু পলিটিক্স একটা দারুণ ব্যাপার। আমরা বলছি যে তরুণদের মধ্যে রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি পাচ্ছে। সেই রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি পাওয়ার ক্ষেত্রে ইয়েস টু পলিটিক্স বলতে আপনার কাছে কি মনে হয়? যখন আপনি শুনেন ইয়েস টু পলিটিক্স, সেটি আসলে কি মনে হয় আপনার কাছে? ধন্যবাদ আপনাকে। আসলে ইয়েস টু পলিটিক্স বলতে আমরা বুঝি যে রাজনীতিকে, যে আমরা যে ইতিবাচক রাজনীতি দেখতে চাই সেই জায়গাটা আমরা মনে করি যে রাজনীতি মানেই শুধু যে আমাদের খারাপ দৃষ্টিভঙ্গি সেটা না, আমাদের রাজনীতিতে যুক্ত হয়ে আমাদের রাজনীতিকে গণমুখী করতে হবে। এর পাশাপাশি আমরা মনে করি যে রাজনীতি শুধুমাত্র দলীয় স্বার্থের জন্যই সবাই করে থাকে, দলীয় স্বার্থগুলোই তারা বাস্তবায়ন করে, কিন্তু বাস্তবতা হলো রাজনীতির মাধ্যমেই একটা সমাজ কিংবা আমরা আজকে বিশ্ববিদ্যালয় কিন্তু পরিবর্তন করা সম্ভব। আমরা দেখেছি যে 24-এর গণ অভ্যুত্থানের আগে বিশ্ববিদ্যালয়গুলোতে যে ছাত্র রাজনীতির যে সংস্কৃতি ছিল, আমরা কিন্তু 24-এর গণ অভ্যুত্থানের পরবর্তী সময় সেই সংস্কৃতি থেকে অনেকটা দূরে সরে। সেই সংস্কৃতিটা কি সংস্কৃতি নাকি অপসংস্কৃতি? জি, যে অপসংস্কৃতি ছিল সেই জায়গায় আমরা দেখতাম যে 24-এর গণ অভ্যুত্থানের আগে বিশ্ববিদ্যালয়ে যে গেস্ট রুম, গণরুমের যে সংস্কৃতি ছিল এবং জোরপূর্বক মিছিলে নিয়ে যাওয়ার যে সংস্কৃতি, এবং বিশ্ববিদ্যালয় আবাসিক হলগুলোতে রুম দখল করে যে ব্লক তৈরির যে রাজনীতি ছিল, সেই জায়গা থেকে বেরিয়ে কিন্তু আমরা এখন ইতিবাচক রাজনীতির দিকেই আছি, এবং বিশ্ববিদ্যালয়গুলোতে গণ অভ্যুত্থানের আগের পরিস্থিতির থেকে কিন্তু অনেক শান্তিপূর্ণ পরিস্থিতি বজায় রয়েছে। এবং আমরা দেখেছিলাম যে ছাত্র সংগঠনগুলোর মধ্যে কোনো ধরনের সহাবস্থান ছিল না, এখন কিন্তু সহাবস্থান রয়েছে, গণমুখী চিন্তা ভাবনা আপনার রয়েছে। আরিফুজ্জামান উজ্জ্বল সেটি জানাচ্ছিলেন। আমি একই সাথে শুনতে চাই আরিফুল্লাহ আপনার কাছ থেকে, যিনি সমন্বিত শিক্ষার্থী জোট থেকে লড়ছেন। ইয়েস টু পলিটিক্স বলতে যখন আপনি এই লাইনটা শুনেন কি মনে হয় আসলে? ধন্যবাদ আপনাকে আমাকে সুযোগ প্রদানের জন্য। ইয়েস টু পলিটিক্স বলতে আসলে বোঝায় যে আসলে রাজনীতিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করা এবং রাজনীতির যে ভালো যে দিকগুলো আছে সেগুলো আসলে ফুটিয়ে তোলা। কিন্তু আমরা বিগত ফেসিস্ট আমলে দেখেছি যারা রাজনীতির অপব্যবহার করে ফেলেছে, রাজনীতির অপব্যবহার করার কারণে মানুষজন আসলে রাজনীতিকে ঘৃণা করা শুরু করেছে। তারপরে সাধারণ মানুষজন বলে যে আই হেট পলিটিক্স, এই ধারণাটা তাদের মধ্যে একটু গেঁথে গেছে। কিন্তু আসলে আমরা যদি জুলাই গণ অভ্যুত্থানের যদি দেখি, আমরা দেখতে পাই যে আসলে যেই ফেসিস্ট পতনের একটা গুরুত্বপূর্ণ ধাপ ছিল হচ্ছে যে এই ধরনের একটা মুভমেন্ট তৈরি করা, যেটা অনেকগুলো রাজনৈতিক দল অন্তর্ভুক্ত ছিল। তাদের সৎ চিন্তার কারণে, তাদের ভালো ইয়ার কারণে হচ্ছে আসলে ওই ফেসিস্টকে ফেলানো সম্ভব হয়েছে। এবং আপনি মনে করছেন সেই মনে করছি যে ইয়েস টু পলিটিক্স বলতে আসলে এটা অন্তর্ভুক্ত হওয়া দরকার, যে আসলে দায়িত্ব সচেতনবোধ থাকা দরকার, এবং এটার মাধ্যমেই হচ্ছে যদি আমরা জবাবদিহিতার একটা মন মানসিকতা থাকে, তাহলে হচ্ছে ওই আই হেট পলিটিক্স যেটা থাকে মানে রাজনীতিবিদদের মধ্যে, সেটা গ্রো করবে না। আপনি যখন শিক্ষার্থী প্রতিনিধিত্ব করবেন তখন সাধারণ শিক্ষার্থীরা, যাদেরকে আমরা সাধারণ বলি, আসলে মূলত তারা অসাধারণ, এবং তাদের কাছে কিন্তু আপনাকে জবাবদিহি করতে হবে, এবং আপনি সেই জবাবদিহির জন্য প্রস্তুত? অবশ্যই। আচ্ছা, স্টুডেন্টের ম্যান্ডেট নিয়ে যেখানে আমি ক্ষমতায় যাচ্ছি বা ভিপি পদে নির্বাচন হব, তাহলে তাদেরকে কাছে অবশ্যই আমি জবাবদিহি দিতে পারব। জি, ধন্যবাদ। আমরা একটু শুনতে চাই মোহাম্মদ শেখ সাদি হাসান আপনার কাছ থেকে, যিনি ছাত্রদল মনোনীত প্রার্থী। বাংলাদেশের প্রেক্ষাপটে যদি বলা চলে যে একদম
যেই রাজনৈতিক দলগুলো হচ্ছে সবাই আসলে মনে করে বা রাজনৈতিক দল হিসেবে যাদেরকে মনে করে তেমনই একটি দলের প্রতিনিধিত্ব আপনি এই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে করছেন। এবং আমরা একটু আগে দুজন বক্তার কাছ থেকেই শুনছি যে দীর্ঘ সময় ধরে একটি অপসংস্কৃতি, রাজনীতির অপসংস্কৃতি চলেছে এবং সেটির কারণেই হয়তো 33 বছর ধরে এই জাকসুতে নির্বাচনটি সম্ভব হয়নি। আপনি একটি বড় রাজনৈতিক দলের প্রতিনিধি এবং সেই দায়, 33 বছরের দায় কিন্তু আপনার দলের উপরেও বর্তায়। যখন আপনি শুনেন যে ইয়েস টু পলিটিক্স, কি মনে হয়? ধন্যবাদ আপনাকে এবং একই সাথে ধন্যবাদ জানাই আমার সাথে উপস্থিত আমার শ্রদ্ধেয় বড় ভাইরা। আমরা একসাথে জুলাই আন্দোলনে লড়েছি। তো ইয়েস টু পলিটিক্স এটা খুবই ইতিবাচকভাবে আমি দেখি। যদি আমাদের যে রাজনৈতিক কালচারে আমরা গত 15 বছরে আমরা যেটা দেখেছি যে আমাদের যুব সমাজ, ছাত্র সমাজ থেকে শুরু করে জনসমাজ তারা রাজনীতি বিমুখ হয়ে গেছেন এবং এই রাজনৈতিক বিমুখ হওয়ার যদি আমরা কারণ হিসাবে দেখি যে তারা যে রাজনৈতিক অপসংস্কৃতি চালু করেছে সেটা দেশের অভ্যন্তরে শিক্ষা প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয়, স্কুল, কলেজ এবং পাড়া মহল্লা থেকে সবখানে, যার জন্য মানুষ মনে করতে শুরু করছে যে রাজনৈতিক মানেই খারাপ, রাজনীতিবিদ মানেই খারাপ, যারা রাজনীতি করে তারাই খারাপ। কিন্তু আমরা শিক্ষা প্রতিষ্ঠানে দেখেছি ছাত্রদের অধিকারের জন্য, ছাত্রদের অধিকার নিয়ে কথা বলার জন্য ছাত্র প্রতিনিধি অবশ্যই দরকার এবং এই ছাত্র প্রতিনিধি যদি না থাকে তাহলে ছাত্রদের অধিকার নিয়ে, মানুষের অধিকার নিয়ে, গণমানুষের অধিকার নিয়ে অথবা আমরা যদি বলতে পারি দেশের অধিকার নিয়ে কথা বলার মতো মানুষ তৈরি হবে না। যার জন্যই মনে হয় যে ইয়েস টু পলিটিক্স মানে সকলকেই রাজনৈতিক সচেতনতা অবশ্যই হবে এবং রাজনীতিতে যোগদান করা অবশ্যই। জি, আমরা আরো বিস্তারিতভাবে হয়তো আপনার কাছে জানতে চাইবো এবং সেই ক্ষেত্রে যে 15 বছরের কথা বলেছেন তার আগে আমি কিন্তু একটি কথা বলেছিলাম যে 33 বছর ধরে জাকসুতে নির্বাচন হয়নি, ফলে একটি বড় দল হিসেবে দায় কিন্তু আপনাদেরও সেটি রয়েছে, সেটি নিয়ে আরো একবার জানতে চাইবো। তবে ইয়েস টু পলিটিক্স বলতে যখন আমরা কথাটা বলি স্বতন্ত্র প্রার্থী হিসেবে আব্দুর রশিদ, যেহেতু আপনার কাছে কি মনে হয় যে কি ইয়েস টু পলিটিক্স কি আসলেই তরুণদেরকে একটি রাজনৈতিক সচেতনতা বোধ তৈরি করবে? ধন্যবাদ আপনাকে। আসলে ইয়েস টু পলিটিক্স বলতে আমরা যেটা বুঝি সেটা হলো পলিটিক্সের প্রতি তরুণ সমাজে যে একটা নেগেটিভ ধারণা জন্মেছে সেটাকে একপাশে রেখে যে পলিটিক্সের প্রতি তাদের যে পজিটিভ একটা চিন্তা চেতনা সেটা সৃষ্টি হয়। আমরা অতীতে দেখেছি যে আমি যদি 2000 সালের আগের কথা চিন্তা করি সেখানে দেখা যাবে যে প্রচুর সংখ্যক তরুণ শিক্ষার্থী যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে, বিভিন্ন কলেজে পড়াশোনা করতেন তারা কিন্তু পলিটিক্স নিয়ে খুব সচেতন ছিলেন এবং তারা পলিটিক্সে ব্যাপক আগে তাদের অংশগ্রহণ ছিল, পড়াশোনা করতেন এবং বিভিন্ন সোশ্যাল অ্যাক্টিভিটিতে জড়িত ছিলেন। ওই সময়টাতে কিন্তু আমাদের প্রচুর সংখ্যক নেতৃত্ব, বর্তমানে বাংলাদেশে বিভিন্ন বড় বড় রাজনৈতিক দলগুলো আছে এবং বিভিন্ন যে সেক্টরগুলো আছে সেখানে কিন্তু বর্তমানে ওই 90-এর দশকের যারা নেতৃত্ব ছিলেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়, শিক্ষা প্রতিষ্ঠানে এরাই কিন্তু বর্তমানে নেতৃত্ব দিচ্ছে। কিন্তু আমরা দেখেছি 2000 সালের পর থেকে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটটা অনেকটাই পরিবর্তন হয়ে গেছে এবং সেখানে দেখেছি সবসময় যেই দল ক্ষমতায় আসতো সেই দলের মানে সরকার দলীয় ছাত্র সংগঠনগুলো সবসময় ক্যাম্পাসে আধিপত্য বিস্তার করতো। তারা শিক্ষার্থীদের চাওয়া পাকে কখনো গুরুত্ব দেয়নি, তারা সবসময় ওই দলের দলীয় এজেন্ডা বাস্তবায়ন করেছে ক্যাম্পাসগুলোতে এবং যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে। তারা সবসময় পেশি শক্তি রাজনীতি করেছে, তারা গণরুম কালচার, গেস্ট রুম কালচার করেছে এবং শিক্ষার্থীদের চাওয়া পাকে কখনো তারা গুরুত্ব দেয়নি। এজন্য আমরা দেখেছি যে এই শিক্ষার্থীদের মধ্যে পলিটিক্সের প্রতি একটা নেগেটিভ ধারণা কিন্তু জন্মেছে। তো আমরা নেতিবাচক বলবো না, শব্দটা ভয় বলবো, ভয় হতে পারে, নেগেটিভ আছে। আমরা চাই এইরকম নেগেটিভ ধারণাকে একপাশে দেখে শিক্ষার্থীরা আবারও যদি পলিটিক্সের প্রতি সেই 90-এর দশকের মতো যদি সচেতন হয় এবং সবাই যদি এখানে আগে এসে, তো আমি মনে করি যে আগামীর একটা সুন্দর যে বাংলাদেশ বিনির্মাণ আমাদের তরুণদের মধ্যে হতে পারে। জি, আমরা সেটি নিশ্চয়ই শুনবো এবং সেটির বিষয়ে আরো বিস্তারিত শুনতে চাই মাহফুজুল ইসলাম মেঘ, স্বতন্ত্র প্রার্থী আপনার কাছে। 1992 থেকে 2025 রাজনীতি যে এই ক্যাম্পাসে হয়নি তার কিন্তু নয়, হয়েছে, কিন্তু সেটি আসলে একজন বক্তা বলছিলেন যে যেই পদ্ধতিতে হয়েছে সেটি আসলে সুচারুরূপে নয়, সেটি আসলে সঠিক নয় এবং সেটির একটি টার্ম তা আপনারা ব্যবহার করেছেন অপসংস্কৃতি বা অপরাজনীতি হিসেবে। ইয়েস টু পলিটিক্স যখন শব্দটা আসলো একজন তরুণ হিসেবে কি মনে হয়? আচ্ছা, এখানে যদি আমি বলি যে আমার বন্ধু যেটা বললো 90-এর আগের একটা প্রেক্ষাপট ছিল, 90-এর পরে একটা প্রেক্ষাপট। জি, আসলে আমরা এই অবাগা জাতির মানে শির দ্বারায় অপরাজনীতি নামে যে শব্দটা বসানো হয়েছে, যে ক্যান্সারের বীজটা বসানো হয়েছে, সেটা যেটা করেছে আপনার 2000-এর পর যে হচ্ছে এই যে রাজনীতির ক্ষেত্রে যে আই হেট পলিটিক্সের একটা ফ্যাক্ট চলে এসেছে। আসলে আমরা যদি ভাবি যে কেন একটা ছেলে আই হেট পলিটিক্স বলবে না, সে রাজনীতি মানেই দেখে গেস্ট রুমে গিয়ে হচ্ছে বড় পলিটিক্যাল ভাইয়েরা অত্যাচার করছে, বিভিন্ন জায়গায় চাঁদাবাজি হচ্ছে রাজনীতির নাম, বিভিন্ন অন্যায় অত্যাচার দুর্নীতি ক্রমশ চলে যাচ্ছে শুধুমাত্র রাজনীতির নাম। তাহলে একজন সাধারণ শিক্ষার্থী বা সাধারণ মানুষ কেন হচ্ছে রাজনীতিকে ভালোবাসবে? এবং
এই ক্ষেত্রে আমাদের কাছে একটা ব্লেজিং হয়ে এসেছিল 24। জি আমি বিশ্বাস করি প্রতিটি মানুষই রাজনৈতিক সচেতন সবারই আছে। জি। তো এই 24-এর যে রাজনৈতিক সচেতনতা, আমি আমার নেতৃত্ব স্থানীয় জায়গায়, আমি আমার সর্বোচ্চ শাসন ব্যবস্থা কাকে দেখতে চাই, মানুষ কিন্তু 24 সেটা ডিসাইড করেছে এবং সেটার ফলাফলই হচ্ছে 24। জি। তো এরপর আসলে মানুষের ভেতর আসলে রাজনীতি নিয়ে ভিন্ন একটি চিন্তা ভাবনা সৃষ্টি হয়েছে। কিন্তু এখানে সমস্যাটা হচ্ছে যে কেন ইয়েস টু পলিটিক্সটা হওয়া উচিত। জি। আমরা দেখতে পাই ইয়েস টু পলিটিক্স যদি না হয়, রাজনৈতিক সচেতনতা যদি গ্রো না হয়, আমরা 24-এর পরে দেখেছি বিভিন্ন জায়গায় মব কালচারের তৈরি হচ্ছে। এই যে আমি যদি রাজনীতিকে সচেতন হই, ছোট করতে হবে, আমার পক্ষে আসলে মব কালচার থেকে দূরে আসা সম্ভব। আমার হচ্ছে গঠনগত হচ্ছে চেঞ্জ আনা সম্ভব, এবং হচ্ছে যে দেশের যে উন্নতি এবং হচ্ছে রাজনৈতিক চিন্তাধারা সেটি হচ্ছে ডেভেলপ। সেটি তরুণ প্রজন্মের প্রতিনিধি হিসেবে আপনারা করবেন? অবশ্যই। মব কালচার তো তরুণরাই বেশি করছে। এক্স্যাক্টলি, এইটাই ভয়। যদি হচ্ছে তরুণরা রাজনৈতিকভাবে সচেতন না হয়, তাদেরকে যে কেউ যে কোনো ভাবে ব্যবহার করতে পারে, এবং সেটির সচেতন হওয়াটা জরুরি। ধন্যবাদ। আমি একটু ফিরতে চাই অমর্ত্য রায় আপনার কাছে। আমি একটু বাংলাদেশের একটা প্রেক্ষাপট আপনাকে বলতে চাই। বাংলাদেশের যে প্রেক্ষাপটটি সেটি হচ্ছে যে এই দেশের মধ্যবিত্ত পরিবারের সংখ্যা বেশি, নিম্ন মধ্যবিত্ত পরিবারের সংখ্যা বেশি, এবং সেখান থেকে যেই সন্তানরা, আমাদের সন্তানরা উঠে আসেন, তারা এই বিশ্ববিদ্যালয়গুলোতে পড়াশোনা করেন। ফলে এখান থেকে, এই পরিবার থেকে একটা দারুণ স্ট্রাগল করে তাকে যেতে হয়, এবং তারপরে এসে যখন এই বিশ্ববিদ্যালয়ে টিকে থাকার তাকে লড়াই করতে হয়, সেই টিকে থাকার লড়াইয়ে আরও অন্যান্য অনেক সংকট যুক্ত হয়, যেগুলো আসলে স্বাভাবিকভাবে একজন শিক্ষার্থীর ক্ষেত্রে হওয়ার কথা ছিল না। তেমন একটি প্ল্যাটফর্মে দাঁড়িয়ে যখন আপনি বলেন যে আপনি রাজনীতি করবেন, যখন আপনি বলেন যে আপনি রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি করতে শিক্ষার্থীদের প্রতিনিধি হিসেবে কাজ করবেন, তখন যদি বলা হয় ইয়েস টু পলিটিক্স, কি মনে হয়? আমরা আসলে রাজনীতির কথা বলি এই কারণেই, কারণ বিশ্ববিদ্যালয়কে আমরা দেখি আসলে বিশ্ববিদ্যালয় তার গতিপথ এখনো নির্ধারণ করতে পারেনি। নির্ধারণ করতে পারেনি এই জায়গা থেকে বিশ্ববিদ্যালয় গবেষণার জন্য, না আসলে চাকরিমুখিতার জন্য আমাদের কম্পিটেন্ট করে তুলছে সেটার জন্য। তো বিশ্ববিদ্যালয় যেই গবেষণাও করছে না, গবেষণা উৎপাদন করছে না, আবার চাকরিমুখিতার জন্য যেই আমাদের যে যোগ্য করে তোলা সেটাও করছে না, তখন আমাদের কাছে রাজনীতির প্রয়োজনীয়তা আসলে অনেক বেশি। কারণ রাজনীতি, যখন আমি আসলে রাজনৈতিক অধিকারের কথা বলছি, শিক্ষার্থী অধিকারের কথা বলছি, যখন আমি দেখছি যে আমার খাবারের মান ঠিক নেই, যখন আমি দেখছি আমার গবেষণা ভাতা নেই ক্যাম্পাসে, যখন আমি দেখছি আমাদের ক্যাম্পাসে শুধুমাত্র একটি গবেষণা সেন্টার, যেটা আপনার অধিকার, তখন আমাদের আসলে রাজনীতির কথাটাই বেশি বলতে হয়। তো মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, এবং যখন আমরা বিভাগ উন্নয়ন ফি বাতিলের কথা বলছি, বিশ্ববিদ্যালয়ে যখন বিভাগ উন্নয়ন ফি এক্সট্রা করে বিভাগগুলো নেওয়ার চেষ্টা করে, তখন আমরা দেখছি যে কৃষকের সন্তানের কাছে এই এক্সট্রা 7-8 হাজার টাকা অনেক বেশি বার্ডেন হয়ে যায়। অবশ্যই। তো সেই যে বার্ডেন হয়ে যায়, সেই বার্ডেনটা যেন ওই শিক্ষার্থী না হয়, সেই জন্য আমরা বলছি এখন রাজনীতি তো আসলে শেষমেশ এখানে এই যে শিক্ষার্থীদের অধিকারের কথা বলবে। গত 33 বছর ধরে জাকসু না থাকার কারণে যেটা সমস্যা হয়েছে, ছাত্র রাজনৈতিক সংগঠনগুলোর জন্য এই সবগুলো দাবি আদায় করা অনেকটা কঠিন ছিল, কারণ সিন্ডিকেট বা সিনেটে শিক্ষার্থী প্রতিনিধি ছিল না, নাকি যারা ছিল তারা নিজেদের কথা ভেবেছেন বেশি ছিল বলতে, যেখানে ছাত্র সংসদ নির্বাচনে সেখানে প্রতিনিধি থাকার কথা। আচ্ছা, আর যারা ছিল তারা লেজুর ভিত্তিক যে ক্ষমতাধীন ছাত্র সংগঠনের যে ডায়নামিক্স, সেই ডায়নামিক্স আমরা দেখি যে তারা তো আসলে তাদের যে মেইন পার্টি, সেই পার্টির এজেন্ডাই বাস্তবায়ন করে। তো সেই জায়গা থেকে আমাদের কাছে মনে হয় যে রাজনীতি আসলে শেষমেশ এখানকার যেই বৈষম্য, এখানকার যেই সমস্যা, নিপীড়ন, সবকিছুর ঊর্ধ্বে ওঠে যেই মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত পরিবারের ছেলে মেয়েদের কথা বলতে পারে। সেক্ষেত্রে ইয়েস টু পলিটিক্স অর্থাৎ তরুণদের যে সচেতনতার, তো অবশ্যই রাজনীতি সচেতন থাকতে হবে, অবশ্যই থাকা লাগবে, এবং সেটির ক্ষেত্রে যেই থাকা লাগবে, সেই থাকা লাগবের ক্ষেত্রে একটা বড় ধরনের ঘাটতি হয় এই কারণে যে যখন সেটি সহ অবস্থান তৈরি হয়। সহ অবস্থানের কথাটা বলছি যে সেখানে নারীর অংশগ্রহণটাও খুব বেশি জরুরি। কেন বলছি যে 2024-এর প্রেক্ষাপটের কথা আপনাদের সাথে আপনারা সবাই বলেছেন, যেটি একটি বাংলাদেশের বড় ধরনের পরিবর্তন এনেছে। সেই পরিবর্তনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একটা বড় ধরনের ভূমিকা ছিল একদম সেই আন্দোলনের শুরু থেকে, এবং সেখানে সমান তালে নারী শিক্ষার্থীরাও কিন্তু অংশগ্রহণ করেছিল। কিন্তু আমাদের দুঃখের বিষয়, আজকে আমরা যারা ভিপি প্রার্থী হিসেবে নিয়ে বসেছি, সেখানে একজনও নারী ভিপি প্রার্থী নেই এবং কেউ দাঁড়ায়ও নেই। ফলে এটি একটি বড় ধরনের সংকট এবং চিন্তা। তবে সেই জায়গা থেকে ছাত্রদল মনোনীত প্রার্থী আপনাকে একটু জিজ্ঞেস করতে চাই যে আপনারা চেষ্টা করেছেন যে একটা জায়গা থেকে হলেও নারীর অংশগ্রহণ নিশ্চিত করতে। আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে দুইটা। একটা হচ্ছে যে এই যে সংকটের কথা আমি আপনাকে বললাম, সেটি আসলে শঙ্কা আপনার মনে জাগায় কিনা, এবং সেখান থেকে আপনারা যেটি চেষ্টা করেছেন যে কিছুটা হলেও নারী প্রতিনিধিত্ব রাখা, সেটি আসলে কি মনে করে রেখেছেন? না, আপনি দেখতে পারবেন বা আমরা দেখি যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আমরা 50% আমাদের বোন, আমরা নারী শিক্ষার্থী। সেই ক্ষেত্রে যদি আমরা ভোটের হিসাবও করি যে আমাদের 50% ভোট মেয়েদের বা আমাদের নারী শিক্ষার্থীদের, যদি ভোট বা
50% নারী শিক্ষার্থী, এটাকে উপেক্ষা করেও রাখি, তাহলে আমরা বলবো যে নারীদের অধিকার রক্ষার জন্য নারীদেরকে সামনে আসতে হবে, সামনে এগিয়ে আসতে হবে, এবং এই ব্যাপারটা নারীদের অধিকার রক্ষার জন্য এবং নারীরা যাতে আমাদের 24-এ যেরকম করে নেতৃত্ব দিয়েছেন এবং সামনেও তাদের ভিতরে নেতৃত্বের গুণাবলী প্রকাশিত হয় এবং নেতৃত্ব দিতে পারে, যার জন্য আমরা একটা ইনক্লুসিভ প্যানেল ঘোষণা করেছি, যেখানে জিএস হিসেবে আমাদের একজন বোনকে রাখা হয়েছে বা একজন নারী প্রতিনিধিকে রাখা হয়েছে। এছাড়াও অন্য আমাদের প্যানেলে অন্যান্য চিত্রটা দেখে আপনার শঙ্কা জাগছে না যে বোনেরা আমাদের সাথে সমান তালে লড়েছেন, তাদেরকে আমরা পাশে পাচ্ছি না এই মুহূর্তে? এটা একটা সংখ্যার কারণ আছেই, যে আমাদের যখন আন্দোলনে প্রতিটা হল থেকে আমাদের ছেলে মেয়ে উভয়ই রাস্তায় নেমে এসেছে, সেই 24 পরবর্তী সময়ে আমরা আমাদের বোনদেরকে পাচ্ছি না। এবং এইটা আরও একটা সংখ্যার জায়গা আমরা দেখি যে হলগুলোতে জাকসু নির্বাচনে যে প্যানেল হবে সেক্ষেত্রে শিক্ষার্থীরা বা নারী শিক্ষার্থীরা অংশগ্রহণ খুবই কম, যে তারা যে ন্যূনতম 12-15টা পোস্ট আছে, এই পোস্টে মনোনয়ন উঠাবে অথবা সেই মনোনয়ন ফর্মে প্রতিদ্বন্দ্বিতা করবে। কিন্তু দেখা গেছে কি যে অনেক হলে যে কয়জন শিক্ষার্থী মনোনয়ন ফর্ম উঠাইছে তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে গিয়েছেন, বা ওখানে বলবো যে তারা প্রতিনিধি হিসেবে নির্বাচিত হয়ে গেছে ভোটের আগে। সুতরাং এক সংখ্যার জায়গায় একটা আছেই ক্যাম্পাসে, তারপরে সেই সংখ্যাকে কিভাবে উঠে ওঠা যায় আমরা জাতীয়তাবাদী ছাত্রদল সেই দিকেই ফোকাস করি। জি, আমি একটু আরিফুল্লাহ আপনার কাছে জানতে চাই, যিনি সমন্বিত শিক্ষার্থী জোটের প্রার্থী হিসেবে লড়ছেন। আপনাকে একটা তথ্য জানাই, যেটি হচ্ছে জাকসুর মোট প্রার্থীর 25% হচ্ছে ছাত্রী, বাকি 75% হচ্ছে ছাত্র। এই সংখ্যাটা বা এই পরিসংখ্যানটা আপনার জানা আছে, রাইট? জি, না আপনি এই পরিসংখ্যানটাকে কেমন ভাবে দেখেন? জি, ধন্যবাদ আপনাকে। এখন আমাদের ক্যাম্পাসে যেহেতু হচ্ছে 50% ছেলে আর 50% মেয়ে, আমরা আশা করছিলাম যে আমাদের এই জাকসু নির্বাচনে মেয়েদের আরো অনেক বেশি অংশগ্রহণ থাকবে, কিন্তু আসলে আমরা দুঃখজনক হলেও সত্য দেখতে পেয়েছি যে অনেকগুলো মেয়েদের হলে ন্যূনতম যে পদ সংখ্যা যে 15টা সেখানেও ফিল আপ হয়নি, আর 15টা যেগুলো ফিল আপ হয়েছে তাও 1-2টা বেশি মাত্র। ঠিক আছে, তো আপনারা ইতিমধ্যে দেখতে পেয়েছেন যে 130 জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে গেছে, আর 66টা পদ হচ্ছে অলরেডি খালি আছে, কেউ আগ্রহী না। তো এটার জন্য আসলে আমি প্রশাসনকে মূলত একটু এখানে দায়ী করতে পারি। কারণ হচ্ছে দেখেন, তারা যদি কেউ নির্বাচনে আসতে চায় বা সামনে উঠে আসতে চায়, তারা আসলে বিভিন্ন ধরনের হ্যারাসমেন্টের শিকার হচ্ছে। আরিফুল্লাহ, আমি আপনাকে আরেকটা তথ্য সংযুক্ত করতে চাই। শিক্ষার্থীরা যারা অসাধারণ শিক্ষার্থী, তারা আসলে বলেছেন যে সাইবার বুলিং এর মতো ঘটনা নারীদেরকে আসলে খুব বেশি ভয়ে ভাবাচ্ছে, এবং একই সাথে ট্যাগিং এর যে সমস্ত রাজনীতি আমাদের দেশে চলমান, সেটিও আসলে তাদেরকে ভাবাচ্ছে। সেই কারণগুলোতেই রাজনীতি বিমুখ করছে নারীদেরকে। আপনাদের প্যানেল থেকে কোনো ধরনের নারী প্রার্থী কেন দেননি? না, আমাদের প্যানেল তো অলরেডি 6 জন নারী আছে। আচ্ছা, আছেন মানে শুরুর দিকে, প্রথম সারির দিকে নেই। রিজনটা বলি, মেয়েরা কেন পিছিয়ে যাচ্ছে এই জায়গায়। জি, আমরা দেখতে পেয়েছি, আমরা যেদিন প্যানেল ঘোষণা করেছি, আমাদের প্যানেলের ঘোষণার পরবর্তীতে আমাদের যে নারী সদস্যরা আছে আমাদের প্যানেলে, তাদেরকে নিয়ে অনলাইনে সাইবার বুলিং হচ্ছে। জি, তো এটা কিন্তু মানে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানিয়েছি যে আমরা এই ধরনের আমাদের নারী প্রার্থীরা এই ধরনের হ্যারাসমেন্টের শিকার হচ্ছে, আপনারা খুব শীঘ্রই এগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেন। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে অভিযোগ দিয়েছি, কিন্তু এখন পর্যন্ত আসলে কার্যত কোনো ব্যবস্থা হয়নি। আমি একটু ফিরতে চাই আপনার কাছে, আরিফুজ্জামান উজ্জ্বল। আমি আরেকটি তথ্য আপনার কাছে শেয়ার করতে চাই, সেটি হচ্ছে 15 জনের মধ্যে জিএস প্রার্থী হিসেবে 2 জন মাত্র নারী প্রার্থী পেয়েছি আমরা, যারা সম্মুখভাবে লড়বেন। আমি জানি যে প্রত্যেকটা পদই আসলে এখানে গুরুত্বপূর্ণ, তারপরেও সম্মুখ সারির যাদেরকে আমরা ভিপি বলি, জিএস বলি, যারা আসলে প্রতিনিধিত্বটা করবেন, যাদের কাছে আমি আমার সাধারণ শিক্ষার্থী হিসেবে অভিযোগটা নির্বিঘ্নে বলতে পারবো, তেমনই প্রার্থী হিসেবে 2 জনকে পেয়েছি। আপনি এটাকে কেমন ভাবে দেখছেন, এই তথ্যটাকে ভালো লেগেছে? নারীদের এটা কখনোই আমরা আশা করি না এমন পরিস্থিতি, কেননা আমাদের বিশ্ববিদ্যালয়ে যেহেতু 50% নারী শিক্ষার্থী এবং 50% পুরুষ, সেই জায়গা থেকে আমরা মনে করি নারীদের অংশগ্রহণ আরও বাড়া উচিত। এই জায়গায় আমি যেটাকে দায়ী করবো আর কি, আমাদের বিশ্ববিদ্যালয়ে আসলে এই নির্বাচন কেন্দ্রিক বিশ্ববিদ্যালয় প্রশাসন একটা পরিবেশ পরিষদ গঠন করে, কিন্তু পরিবেশ পরিষদ সবগুলো হলে তারা হচ্ছে শিক্ষার্থীদের মতামত গ্রহণ করে, এবং সেখানে আমরা দেখেছি যে বিশ্ববিদ্যালয়ের নারীদের হলগুলোতে মানে ছাত্রী হলগুলোতে তারা যে ছাত্রীদের মতামতগুলো গ্রহণ করে, সেখানে তারা একদম দায়সারাভাবে শুধুমাত্র মিটিংটা করতে হবে এই জন্য করেছে। নারীদেরকে উৎসাহ দিয়ে নিয়ে আসা নির্বাচনে কিংবা তাদের উৎসাহিত করার ব্যাপারে কোনো ধরনের পদক্ষেপ নেওয়া হয় না। এর বাইরে যদি দেখি
আমরা অনলাইন অফলাইন দুই মাধ্যমেই নারীদের হেনস্থা দেখতেছি। 5 আগস্ট পরবর্তী সময়ে আমাদের বিশ্ববিদ্যালয়ে অফলাইনে আমরা দেখি নাই, কিন্তু অনলাইনে সাইবার বুলিং এবং বিভিন্ন ট্যাগিং এর মাধ্যমে আমরা নারীদের আপনারা উৎসাহিত করেছেন কোন নারীকে? সেই জায়গা থেকে নারীরা নিরুৎসাহিত হয়েছে। আমরা আমাদের প্যানেলে, আমরা শিক্ষার্থী ঐক্যফোরাম আমাদের প্যানেলে নারীদের অংশগ্রহণ বাড়ানোর চেষ্টা করেছি। বিশ্ববিদ্যালয় প্রশাসন নারীদের জন্য 6টি সংরক্ষিত পদ রেখেছে। আমরা সেই 6টি পদের বাইরেও বিভিন্ন সম্পাদকীয় পদ, যেখানে নারী পুরুষ উভয়ই প্রতিদ্বন্দ্বিতা করবে, সেই পদগুলোতে আমরা নারী শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করেছি। আমরাই একমাত্র প্যানেল নারীদের সর্বোচ্চ এখন পর্যন্ত অংশগ্রহণ নিশ্চিত করেছি আমাদের। বাহ, একটু হলেও ইতিবাচক একটা তথ্য আপনার কাছ থেকে পেলাম। ধন্যবাদ আরিফুজ্জামান উজ্জ্বল। আমি একটু ফিরতে চাই আব্দুর রশিদ যেহেতু আপনার কাছে, যে এইটি হচ্ছে যে একটু আগে আমরা একটা তথ্যর কথা জানছিলাম যে বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে সেখানে আসলে বেশ কিছু আসনে ইতিমধ্যেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে এবং কিছু আসনে এখন পর্যন্ত প্রার্থিতা ঘোষণা করার মতো কোনো নারী প্রার্থিতা ঘোষণা করার মতো কোনো কেউ পাওয়াই যায়নি। ফলে এই যে সংকট বা একটা পরিস্থিতি, শঙ্কাময় পরিস্থিতি, আপনি এটাকে ইতিবাচকভাবে দেখছেন নাকি নেতিবাচক, নাকি আমাদের আসলে সচেতনতার অভাব, আমরা আসলে আমাদের বোনকে নিরাপত্তার জায়গাটি দিতে পারিনি? দেখেন, আমি যদি একটু কবির ভাষায় বলি তাহলে বলতে হয়, জি, বিশ্বের যা কিছু মহান সৃষ্টি চির কল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক কেন। জি, আমি দেখেছি জাহাঙ্গীরনগরের ইতিহাস যখনই আমরা পড়তাম যে জাহাঙ্গীরনগর যে কোনো অন্যায়ের বিরুদ্ধে আমাদের বোনরা কিন্তু সামনে ছিল। জি, জাহাঙ্গীরনগরের নারীদের সাহসের যে সংগ্রামের ইতিহাস সেটি কিন্তু সারা দেশব্যাপী মানুষ জানে। আমরা 24-এর গণঅভ্যুত্থান দেখেছি যে আমার বোনরা আমাদের মিছিলের সামনে ছিল। তারা আমাদের যখন পুলিশ আক্রমণ করে তারা আমাদের ডাল হয়ে দাঁড়িয়েছিল। আমাদের যখন ডিসির বাসভবনের ভিতরে অবরুদ্ধ করে যে সন্ত্রাসীদের মাধ্যমে মারতে এসেছিল, তখন আমার বোনরা কিন্তু আমাদের পাশে এসে দাঁড়িয়েছিল যে না, আমাদের ভাইদেরকে রেখে কিছুতেই আমরা যাবো না। কিন্তু আমরা দেখেছি যে 24 পরবর্তী সময়ে, যেখানে 24-এর গণঅভ্যুত্থানে যে আমাদের বোনদের এত বড় একটা অংশগ্রহণ ছিল, কিন্তু 24 পরবর্তী এসে রাজনীতি থেকে অনেকটাই বিমুখ হয়ে গেছেন। জাকসু নির্বাচনের যখন কথা আসলো, আমরা দেখেছি জাকসু নিয়ে আমাদের অসংখ্যবার প্রশাসনের সাথে মিটিং হয়েছে। এই মিটিংগুলোতে আমরা দেখেছি আমাদের বন্ধুদের উপস্থিতি বা নারীদের উপস্থিতি খুবই কম। যেটি আমাদের জন্য খুবই একটি আমি বলবো একটা সংখ্যা। এই 5ই আগস্ট পরবর্তী সময়ে আমরা যখন চেয়েছিলাম যে জাহাঙ্গীরনগরকে নতুনভাবে বিনির্মাণ করবো, কিন্তু জাহাঙ্গীরনগরের যে 50% আমাদের নারী শিক্ষার্থী, তাদের অংশগ্রহণ নিশ্চিত করা ব্যতীত আমি কিন্তু জাহাঙ্গীরনগরকে নতুনভাবে বিনির্মাণ করতে পারবো না। তো আমরা চাচ্ছি যে জাহাঙ্গীরনগরের নারীদেরকে যে একদম একপাশে রেখে যে আমরা কিন্তু জাহাঙ্গীরনগর যেমন চাচ্ছি সেটি আনা কি সম্ভব নয়। হলগুলোতে, হল সংসদে আমরা দেখেছি যে নারীদের অংশগ্রহণ নাই বললেই চলে। সেখানে অনেকগুলো হলে দেখা যায় যেই নমিনেশন পেপার তুলে সে অটো সিলেক্টেড হয়ে গেছে। আমরা চেয়েছিলাম যে সিলেটের মধ্যে যেমন বিভিন্ন হল সংসদ এবং কেন্দ্রীয় সংসদে যেমন একটা কম্পিটিশনের ভাইব পাচ্ছি, আমরা চাচ্ছিলাম যে আমাদের নারীদের মধ্যেও কি যাতে এইরকম একটা কম্পিটিশনের ভাইব আসুক। কিন্তু আমরা এই যে নারীদের এখন অনাগ্রহ বা নির্বাচনে না আসে, এটার পিছনে প্রশাসন অনেকটা দোষী আছে। কেননা প্রশাসন জাকসু কি, জাকসু কেন দরকার এবং এত বছর জাকসু কেন বন্ধ ছিল, যে আমাদের বন্ধুদের মধ্যে সেই বিষয়টা কিন্তু তারা সঠিকভাবে ফুটিয়ে তুলতে পারেনি। আমাদের যদি প্রশাসনের পক্ষ থেকে যদি নারীদেরকে এই বিষয়ে আরো একটু সচেতন করা হতো, আরো ক্যাম্পেইন করা হতো, আমরা বিশ্বাস করি তারা সেখানে কি স্বতঃস্ফূর্তভাবে কি আমাদের সাথে অংশগ্রহণ করতে পারতো। আমরা চাই এছাড়া পাশাপাশি অনেকগুলো দেখা যায় বিভিন্ন গোষ্ঠী যে নারীদেরকে অফলাইন এবং অনলাইনে যে হেনস্থা করেছে এবং তারা সাইবার বুলিং করেছে, তারা বিভিন্ন ফেক পেজ এবং ফেক আইডি থেকে তাদেরকে পলিটিক্সে যে অনুৎসাহিত করেছে। তো এই বিষয়গুলোকে আমি বলবো নারীরা একটু শঙ্কা করছে। তো আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বাংলাদেশের একমাত্র বিশ্ববিদ্যালয় যেখানে নারীদের জন্য শতভাগ নিরাপদ ক্যাম্পাস। তো আমরা চাই নারীরা আমাদের সাথে সমান তালে এগিয়ে আসার জন্য তারাও কি যে এগিয়ে আসুক। জি, এগিয়ে আসুক। এবং আমরা একটা তথ্য আপনার কাছে শেয়ার করতে চাই যে মাহফুজুল ইসলাম মেঘ, যেটি হচ্ছে যে 11,919 জন, প্রায় 12,000 ভোটার রয়েছে এবং সেখানে নারীদের উপস্থিতিও প্রায় অনেকটা বেশি, কিন্তু প্রার্থী হিসেবে আমরা কাউকে খুঁজে পাইনি। আমি একটা তথ্য আরো একবার বলতে চাই যে 33 বছরের ধরে যেই জাকসু একদম অচল অবস্থায় রয়েছে, সেই অচল অবস্থার পেছনে এখন যারা শিক্ষকতা করছেন তারাও হয়তো শিক্ষার্থী ছিলেন, তারাও হয়তো দেখতে পাননি। ফলে এই যে বিশাল ধরনের একটা গ্যাপ রয়ে গেছে, এটাই কি আসলে নারীদেরকে নিরুৎসাহিত করার একটি বড় ক্ষেত্র যে তারা প্রার্থিতা ঘোষণা না করার? আচ্ছা, প্রথমে আমি আসলে শুরু করতে চাই, আপনার যে মূল কোশ্চেনটা ছিল যে নারী কেন নেই, আমি আসলে এটার সাথে একটু দ্বিমত। আচ্ছা, হচ্ছে এই স্টেরিওটাইপিং থেকে বেরোতে চাচ্ছি আসলে। যখন আমি একজন নারীকে নারী হিসেবে দেখবো, তার মানুষ সত্তাটা সেটাকে আমি ডিমিন করছি। আচ্ছা, আসলে প্রার্থী কে কেমন সেটা দেখা উচিত। আচ্ছা, এমনও হতে পারে যদি এরকম হতো যে একজন নারী ক্যান বি বিকাম এ মিসজিনিস্ট, সে নারীর বিপক্ষে কাজ করতে পারে। এটা হয় অনেক সময়, এরকম হতেই পারে। তো নারী হলেই যে নারী অধিকারটা নিশ্চিত হবে সেরকম কোনো গ্যারান্টি কিন্তু কেউ দিতে পারে না। এবং এখন তারপরে কোশ্চেন চলে আসে, তাহলে নারীদের এই অবস্থা কেন, প্রার্থী জায়গাতে এত কম কেন?
এখানে যদি আমি একটু ইভালুয়েট করতে চাই কারণগুলো খুঁজতে, আসলে রাজনৈতিক যে জায়গাটা আমরা তৈরি করতে পেরেছি এতদিনে, সেখানে আসলে নারীর পদচারণা আমরা কতটুকু নিশ্চিত করতে পেরেছি। আমরা যেতগুলো প্রতিষ্ঠিত রাজনৈতিক প্ল্যাটফর্ম দেখতে পাই, সেখানে কজন আসলে নারী উঠে আসে। দেখা যায় একটা ছেলে রাজনীতি করে যে অবস্থায় যেতে পারে, নারীর পক্ষে সেই অবস্থায় যাওয়া সম্ভব হয় না। তো নারী এখন যাকসু তো একদিন আপনি সব চেঞ্জ করে দিতে পারবেন না। এই যে চিন্তাধারা সৃষ্টি হয়েছে, সেখান থেকে আসলে মনে হয় যে নারীরা ওই মানে আশ্বাসটা বা বিশ্বাসটাই পায়নি সে নিজেকে ভিপি পদে ভাবতে পারে। এবং এখানে আরেকটা উদাহরণ দিই, যে এটার একটা বিপরীত উদাহরণ। জাহাঙ্গীরনগরকে বলা হচ্ছে সংস্কৃতির রাজধানী। সাংস্কৃতিক অঙ্গনে যেয়ে দেখেন, এই মুহূর্তে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যতগুলো সাংস্কৃতিক সংগঠন রয়েছে, বেশিরভাগ সংগঠনের নেতৃত্বে রয়েছে নারী। মূল কারণটা কি? নারীদেরকে ওই জায়গাটা দেওয়া হয়েছে, তার যে অধিকার সেখানে সে সেই অধিকারটি পেয়েছে এবং তার প্রতিভা বিকশিত করার জন্য সে সুযোগ পেয়েছে। তো এইটা যদি নিশ্চিত রাজনৈতিক অঙ্গনে না করা হয়, তাহলে আসলে আমরা এই আকাশ থেকে ভাবতে পারি না যে একদিনে সব নারীরা সচেতন হয়ে যাবেন, তারা ভোটার থেকে প্রার্থী হয়ে যাবেন এবং নির্বাচনে অংশগ্রহণ করবেন। এই সাথে সাইবার বুলিং আছে, সাইবার বুলিং ছেলেদেরকেও ফেস করতে হয়। আমি বলবো যে দিন শেষে আসলে মানুষ কে কেমন, সে যদি দায়িত্ব পায়, সে আসলে নারী অধিকার বা পুরুষ অধিকার সমানভাবে প্রতিষ্ঠা করতে পারবে কিনা সেটা দেখা উচিত। এবং সেরকম মানুষ গেলেই আসলে আমরা যে এই যে চেক এন্ড ব্যালেন্সের একটা কথা বলি সমাজে নারী এবং পুরুষে, সেটা আসলে নিশ্চিত করা সম্ভব। অমর্ত্য রায়, আপনার কাছে থেকে জানতে চাই একই প্রশ্ন, নাই কেন নাই? এই যে নাই কেন আসলে নাই? এখানে বিষয়টা হচ্ছে যে নাই সেটা খুব স্বাভাবিক, না থাকাটা স্বাভাবিক। এই জায়গা থেকেই মানে আমরা নারীদের জন্য নিরাপদ স্পেস বাংলাদেশে কোথাও ঠিকঠাক নাই। প্রথমত আগে অফলাইনে ছিল না, এখন আমরা দেখি অনলাইনে আসলে সেই সেফটির জায়গাটা নাই, অনলাইন জায়গাটা নেই। যখন আমি দেখি যে আমাদের মধ্যেই জাহাঙ্গীরনগরের কোনো নারী সংগঠন সেই কোনো একটা কিছু পোস্ট করছে, তার পুরোনো ছবি এনে সেটাকে নিয়ে বুলি করা, ফ্ল্যাশিং এর পর্যায়ে নিয়ে যাওয়া, তখন আসলে অন্যান্য নারীদের মধ্যে যে আতঙ্ক তৈরি হয়, সেই আতঙ্কের জায়গা থেকে আসলে নারীদের এই প্রার্থী হওয়া এবং এই প্রার্থী হতে গেলেই যে ক্যারেক্টার অ্যাসাসিনেট হবে কিংবা তাকে ছোট করা হবে, তাকে নানাভাবে অপদস্থ করা হবে, সেই যে ভয়, সেই ভয়ে যতদিন আমরা কাটাইতে না পারবো, যতদিন আমরা এই কিছু হইলেই কেউ জিন্স পরলেই কেউ টপস পরলেই শাহবাগী, সেই যে ট্যাগিং, এই ট্যাগিং এ যতদিন আমরা এক্সিস্ট করবো, ততদিন আসলে আমরা নারীদের জন্য যে স্পেস, সেই স্পেস আমরা আসলে ক্রিয়েট করতে পারবো না। আমরা আসলে এই স্পেসটা ক্রিয়েট করতে চাই এবং সেটার জন্য একটা উন্মুক্ত প্রশ্ন আপনাদের কাছে আছে। যিনি চাইবেন আমি তার কাছেই আসলে মাইক্রোফোনটি দিতে চাই। সেটি হচ্ছে যে এই যে একটা সময় ধরে আমি কিছু সংকটের কথা আপনাদেরকে বলতে চাই, যে সংকটগুলো হচ্ছে আমাদের সবার, আমাদের শিক্ষার্থীদের সংকট মানে হচ্ছে আমাদের সবার সংকট। সেটি হচ্ছে যে আবাসনের সংকটের কথা আপনারা সবাই জানেন। আপনারা জানেন যে যারা হলে থেকে এখানে পড়াশোনাটা চালিয়ে নেন, তাদের খাবারের সংকটটা কি, বিশেষ করে খাবারের মান নিয়ে তো অনেক প্রশ্ন আছে, আপনাদের প্রশ্ন আছে এবং আপনি শিক্ষার্থী হিসেবে সেটি আসলে সেই সমস্যার সম্মুখীন পড়েছেন যে একাডেমিক কার্যক্রমে নানান ধরনের বিড়ম্বনার কথা আপনারা জানেন। এবং একটি বড় কথা হচ্ছে যে এই যে আমি বলছিলাম অমর্ত্য রায়কে যে আমাদের দেশের অধিকাংশ পরিবারটা হচ্ছে মধ্যবিত্ত পরিবার, সেখান থেকে একটি শিক্ষার্থী যখন আসেন বাংলাদেশের দূর দূরান্ত থাকে, তাকে কিন্তু একটি অর্থনৈতিক চালিকা শক্তিও আসলে কথা চিন্তা করতে হয়, সেটি আসলে নিশ্চিত করা যায় কিনা বা তার যে চলমান অবস্থাটা সেটি আসলে স্বাভাবিক কিভাবে রাখা যায় সেটি নিয়েও আপনাদের নানান ধরনের পরিকল্পনা থাকতে পারে। এবং সেই পরিকল্পনার ক্ষেত্রে আমি যে সংকটের কথা বলছিলাম, যে একটা সময় ধরে দীর্ঘ যে রাজনৈতিক দলের একক আধিপত্য ছিল, গেস্ট রুম, গণরুম কালচার এবং আপনাদের এইখানে র্যাগিং এর যে কালচার, বিশেষ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় যে কারণে বিখ্যাত বলা হয় বিভিন্ন কারণে, সেই র্যাগিং এর কালচারও একটা দীর্ঘ সময় ছিল। এবং সেখানে যে রাজনৈতিক বাস্তবতার মাধ্যমে আপনারা কেউ একজন বলছেন যেটি সংস্কৃতির রাজধানী হিসেবে পরিচিত, কিন্তু আমরা অনেক নেতার এমন দুষ্কৃতি দেখেছি, অনেক কর্মকাণ্ড, ন্যাক্কারজনক কর্মকাণ্ড দেখেছি যেটিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে আলাদা করে আবার মনে করিয়ে দিতে হয়। ফলে আমরা সেই সংকটগুলো চাই না, কিন্তু আপনাদের পরিকল্পনাগুলো শুনতে চাই। কেন আপনাদেরকে ভোট দিবে, কে বলতে চান? আমি তার কাছে এই মাইক্রোফোনটি দিতে চাই। কেন আপনাকে ভোট দিবে? প্রথমে আপনি, তারপরে হচ্ছে আপনার কাছে আসছি, তারপরে আপনার কাছে। জি, ধন্যবাদ আপনাকে। আপনি অনেকগুলো প্রশ্ন করেছেন। আসলে প্রথমত আমাদের এখানে যে 50% নারী শিক্ষার্থী আছে, নারী শিক্ষার্থী যে আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শতভাগ আবাসিক বিশ্ববিদ্যালয়, কিন্তু আমরা দেখেছি শতভাগ আবাসিক বিশ্ববিদ্যালয় হওয়া সত্ত্বেও ফলে যে ধরনের ফেসিলিটিস আমাদেরকে থাকা দরকার ছিল, আমরা কিন্তু সেই সুবিধাগুলো সর্বোচ্চ পাচ্ছি না। আমাদের নামে মাত্র আবাসিক বিশ্ববিদ্যালয়, কিন্তু আবাসিক বিশ্ববিদ্যালয় থাকার জন্য যে আমাদের ডাইনিং বা আমাদের ক্যান্টিনে যে খাবারের মান, সেটা কিন্তু খুবই বাজে। আমরা বিভিন্ন সময় ডাইনিং এর যে বরাদ্দ বৃদ্ধি, সেটার জন্য আমরা আবেদন করেছিলাম, কিন্তু প্রশাসন সেটাকে বিভিন্ন রকমের যে অপব্যাখ্যা দিয়ে সেই কিন্তু আমাদের সেই দাবিতে আমরা অটল আছি। আমরা দেখেছি ক্যান্টিনগুলোতে খাবারের মান খুবই
খুবই নাজুক অবস্থা, যেখানে আমাদের শিক্ষার্থীদের জন্য খুবই এটা নাজুক অবস্থা থাকে। তো এই যে মেয়েদের জন্য আরেকটা বিষয় বলেছেন যে আমাদের ফিনান্সিয়াল একটা ব্যবস্থা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন নারী শিক্ষার্থী যে সহজে চাইলে কিন্তু ঢাকার যে কোনো জায়গা থেকে টিউশন করতে পারে, কিন্তু এখানে সুযোগটি নেই। যেহেতু মোটামুটি একটি এখানে শিল্পাঞ্চল, এখানে আবাসিক এলাকা খুবই কম, এখানে কিন্তু একজন নারী শিক্ষার্থী চাইলে কিন্তু সহজে কিন্তু কি তার যে অর্থনৈতিক আয় উৎস সেটা কিন্তু করতে পারছেন না। আমরা দেখছি এটাও কিন্তু আমাদের একটা সংকটের জায়গা। তো এই বিষয়গুলো যদি আমরা কাটিয়ে উঠতে পারি এবং তাহলে আশা করি যে আমাদের নারী শিক্ষার্থীদের জন্য অনেকটাই উপকৃত হবে। জি, আমি একটু ফিরতে চাই আপনার কাছে আরিফুল্লাহ, আপনার পরিকল্পনাটা কেন আপনাকে ভোট দিবে? জি, আপনারা জানেন যে দীর্ঘ 35 বছর আমরা এখানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কোনো কাজকর্ম করতে পারিনি। যখনই আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আমরা প্রকাশ্যে কার্যক্রম শুরু করেছি, তারপর থেকেই আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী বান্ধব অসংখ্য প্রোগ্রাম হাতে নিয়েছি। আমি কি এখানে একটা সম্পূরক প্রশ্ন আপনাকে করব? আমি এখানে দেখছি যে সমন্বিত শিক্ষার্থী জোট হিসাবে আপনি পরিচয় দিচ্ছিলেন, আমি সেটি পরিচয় থাকতে চাচ্ছিলাম, কিন্তু আপনি যখন বলছিলেন যে আপনারা কার্যক্রম করতে পারছিলেন না, পরে আমি সেটি আসলে বলি যে আপনারা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কর্মী হিসেবেই সেই কার্যক্রম করতে পারেননি, সেটির কথাই তো নিশ্চয়ই বলছিলেন। কেন করতে পারেননি? আসলে এটা আসলে আমাদের উপর আমরা জুলুম নির্যাতনের শিকার হয়েছি। আমাদের উপর একটা মিথ্যা ট্যাগ দিয়ে আসলে আমাদের কণ্ঠকে রুদ্ধ করে দেওয়া হয়েছিল। আমাদের অসংখ্য ভাইদেরকে ছাত্রত্ব বাতিল করে দেওয়া হয়েছে। আপনারা জানেন যে সেই 1994 সালের ঘটনা। আমাদের একজন ভাইকে মানে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় চান্স পেয়েছে, পরবর্তীতে উনি যখন ভাইবা পরীক্ষা দিতে আসেন তখন ওনাকে শিবির সন্দেহ করে মেরে ফেলা হয়েছে। তো সেরকম একটা পরিস্থিতিতে আমরা ছিলাম। আমরা ক্যাম্পাসে আমাদের নিজেদের পরিচয়ে থাকতেই পারিনি। তো 5ই আগস্ট পরবর্তীতে আমরা নিজস্ব পরিচয় আমরা কার্যক্রম চালাতে পারছি। আপনাকে কেন ভোট দিবে? জি, সে প্রসঙ্গেই আসি। তো আমরা যখন প্রকাশ্যে কার্যক্রম শুরু করেছি তারপর থেকে আমরা শিক্ষার্থী বান্ধব অসংখ্য কার্যক্রম হাতে নিয়েছি। তার মধ্যে উল্লেখযোগ্য আমরা স্টুডেন্টদের জন্য ফ্রি হেলথ ক্যাম্প, মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছি। তারপর জুলাই যোদ্ধা আহতদের নিয়ে আমরা ইফতার মাহফিল করেছি, ক্যাম্পাসের স্টুডেন্টদের নিয়ে গণ ইফতারের আয়োজন করেছি। তারপর জুলাই যোদ্ধা আহত যারা ছিলেন তাদেরকে আমরা সম্মাননা দিয়েছি। তারপর আমরা হলে বিভিন্ন পাম্পার দিয়েছি। তারপরে আমরা এই ধরনের আরও অসংখ্য কার্যক্রম আমরা হাতে নিয়েছি। তো যে পরিমাণ কার্যক্রম অন্য কোনো সংগঠন নিতে পারেনি। তো আমরা আশা করতেছি আমাদের যে অভিজ্ঞতাগুলো আছে আমরা সেই অভিজ্ঞতার আলোকে কাজ করে। আপনারা তো কাজ করতে পারেন নাই, তাহলে অভিজ্ঞতাটা কিভাবে হলো? গত 1 বছরের যে কার্যক্রমের কথা বলছি, তো আমাদের যে অভিজ্ঞতা রয়েছে সেটা আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে সমন্বিত করে ইনশাআল্লাহ ভবিষ্যতে আরো অনেক বেশি বিশ্ববিদ্যালয়কে আরো উন্নত করার ক্ষেত্রে অনেক বেশি অবদান রাখতে পারবেন। আরিফুজ্জামান উজ্জ্বল, আপনার কাছে শুনতে চাই কেন আপনাকে ভোট দিবে? আপনি নিশ্চয়ই জানেন যে আমি আসলে এই বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষ থেকেই সাংবাদিকতার সাথে যুক্ত ছিলাম। তো সেই জায়গা থেকে আমি এই বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক সংকটটা খুব কাছ থেকে দেখেছি এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে উপর যে অন্যায় অবিচারগুলো হয় সেগুলো খুব কাছ থেকে দেখেছি। আমি মনে করি যে জাকসুই একমাত্র এই স্বতন্ত্র প্ল্যাটফর্ম যে এই সংকটগুলো কাটিয়ে ওঠা সম্ভব। আমরা মনে করি যে জাকসুর মাধ্যমে আমরা এই সংকটগুলো কাটাতে পারবো। আর প্রথমত আমাদের কেন ভোট দিবে, আমরা চাই যে দীর্ঘ 33 বছরের যে অচলায়তন ভেঙে জাকসু নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, আমরা চাই যে আমরা নির্বাচিত হলে জাকসু নির্বাচন আয়োজনের ধারাবাহিকতা আমরা রক্ষা করব। যে কোনো পরিস্থিতিতেই আমরা এই নির্বাচন আয়োজনের ধারাবাহিকতা রক্ষা করতে চাই। এর পাশাপাশি আমরা দেখেছি বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন ধরনের সংকট রয়েছে। এখনো এই ডিজিটালাইজেশনের যুগে আমাদের বিশ্ববিদ্যালয়ে এখনো অনেকগুলো সেক্টরের অটোমেশন চালু হয়নি। আমরা অটোমেশন নিয়ে দীর্ঘদিন আন্দোলন করেছি, ইতিমধ্যে শিক্ষার্থীরা তার ফলাফল পাচ্ছে। এর পাশাপাশি আমরা যদি বলি বিশ্ববিদ্যালয়ে আমাদের যে একাডেমিক সংস্কার এবং যে বিতর্কিত যে শিক্ষক নিয়োগ নীতিমালা ছিল সেটার বিরুদ্ধে আমরা কথা বলেছি এবং সেটা পরিবর্তনের জন্য বিশ্ববিদ্যালয় সাহসটা আছে তো উদ্যোগ নিচ্ছে এবং আমাদের সেই সাহসে আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে গবেষণামুখী করতে চাই। বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছ থেকে আমরা কোনো ধরনের উদ্যোগ দেখি না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে গবেষণামুখী করার ব্যাপারে। সেই জায়গায় আমরা কাজ করতে চাই। আমরা যদি সুযোগ পাই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কণ্ঠস্বর বিশ্ববিদ্যালয়ের সিনেট অধিবেশনে পৌঁছে দিতে চাই। আমরা চাই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে একটা নিরাপদ এবং শিক্ষার্থী বান্ধব ক্যাম্পাস গড়ে তুলতে। ধন্যবাদ আরিফুজ্জামান উজ্জ্বল। আমি একটু শুনতে চাই শেখ সাদি হাসান আপনার কাছ থেকে, আমি একজন অসাধারণ শিক্ষার্থী হয়ে কেন একজন সাধারণ ভিপি প্রার্থীকে ভোট দিব, এই লাইনটা আপনি বিশ্বাস করেন? আচ্ছা, আপনারা দেখবেন যে অসাধারণ শিক্ষার্থী হয়ে একজন ভিপি প্রার্থীকে কেন আমরা ভোট দিব, এটা আমরা দেখতে পাচ্ছি যে 5 আগস্টের পরে বিভিন্ন ক্যাম্পাসে, লোকালয়ে অথবা গ্রামে শহরে একটা মবের কালচার তৈরি হয়েছে, যেটা আমরা প্রথম ইয়েস টু পলিটিক্স ওখানেই বলেছি যে এই মবের কালচারের ফলেই আমরা দেখা যাচ্ছে যে আমরা যারা রাজনৈতিক সচেতন এবং রাজনৈতিক সংগঠনের সাথে যুক্ত তাদেরকে রাজনৈতিক নেতা অথবা কর্মী হিসাবে চিহ্নিত করে বাকিরা সবাই আমরা সাধারণ শিক্ষার্থী হিসেবে পরিচয় দিচ্ছি।
আমাদের সবখানে এই একই অবস্থা। জি। তাহলে যারা আমরা সাধারণ শিক্ষার্থী হিসাবে পরিচয় দিচ্ছি, আমরা পরে আবার লক্ষ্য করেছি যে এই সাধারণ শিক্ষার্থীর ভিতরে থেকেই আবার অসাধারণ শিক্ষার্থী বের হচ্ছে। এই যে অসাধারণ শিক্ষার্থী বের হচ্ছে এবং তাদের পরিচয় প্রকাশিত হয়ে যাচ্ছে একটা নির্দিষ্ট গোষ্ঠী যারা নিজেদেরকে সাধারণ শিক্ষার্থী হিসেবে দাবি করে। কিন্তু আমরা মনে করি মানুষ মাত্রই পলিটিক্যাল, মানুষ মাত্রই রাজনৈতিক। সবাই যেহেতু রাজনৈতিক মানুষ, তারা রাজনৈতিক সচেতন এবং তাদের শিক্ষার্থীরা তাদের নিজেদের কণ্ঠস্বরকে, নিজেদের কাজকে, নিজেদের প্রতিনিধির মাধ্যমে এই কাজকে পরিচালনা করার জন্য তারা অবশ্যই রাজনৈতিক ব্যক্তিত্ব অথবা যারা শিক্ষার্থীদের হয়ে কাজ করতে চায় এবং করেছে এবং ভবিষ্যতে করবে তাদেরকে ভোট। তখন তারা যদি দেখি যে জাতীয়তাবাদী ছাত্র দল আমরা শিক্ষার্থীদের জন্য কি করেছি বা কি করতে চাই, তাহলে আমরা দেখি গত 15 বছর সবচেয়ে বেশি জুলুম নির্যাতনের শিকার যে সংগঠন সেটা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল। জেল, জুলুম, গুম, হামলা, মামলা এমন কোনো কিছু নেই যেটা জাতীয়তাবাদী ছাত্র দলের উপরে করা হয়নি। এই 1 বছরে আমরা ক্যাম্পাসে যে উল্লেখযোগ্য কাজ করেছি সেই কাজগুলো কারণেই আপনাদেরকে ভোট দিবে যে আমরা বা এই বড় সংগঠন তারা কাজ করতে পারে, তারা কাজ করার জন্য আগ্রহী এবং কাজ করবে, আমাদেরকে ভোট দেবে। আমরা এই আমাদের কাজের ভিতরে একটা উল্লেখযোগ্য কাজের শুধু আমি নমুনা বলতে চাই। আমাদের ক্যাম্পাসে 12,000-এর মতো শিক্ষার্থী, আমরা সেখানে গত 2 মাস আগে আমরা একটা ফ্রি হেপাটাইটিস বি ভ্যাকসিনেশন প্রোগ্রাম শুরু করেছি। ভ্যাকসিনেশন কার্যক্রম স্বাস্থ্য ডোজ এখনো চলছে আমাদের ক্যাম্পাসে। অলমোস্ট 50% বা 5,000-এর উপরে শিক্ষার্থী এই ভ্যাকসিন প্রোগ্রামের আওতাভুক্ত। খুবই দারুণ একটি আইডিয়া এবং দারুণ কাজ। আমরা ভাই আপনি বলেছেন যে আবাসন ব্যবস্থার পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ খাদ্য এবং তার চিকিৎসা। এই চিকিৎসার ব্যাপারে যখন আমরা এত বড় একটা উদ্যোগ নিতে পেরেছি, এটা আমরা পরবর্তীতেও চালু রাখবো। এই জন্য আপনি আমার আরেকটা সম্পূরক প্রশ্নের উত্তর দেন, সেটি হচ্ছে যে 2 দিন পরে আপনি যে ওই যে শিক্ষার্থী পড়াশোনা করবেন তাকে হল থেকে বের করে নিয়ে আসবেন না রাজনৈতিক চাপ দিয়ে এবং শুধুমাত্র রাজনৈতিক কার্যক্রমে অংশগ্রহণ করবার জন্য, সেটি আপনি করবেন কি করবেন না? এটা অবশ্যই করব না, কারণ অবশ্যই আমি যদি নাও থাকি আমার সংগঠন কখনোই করবে না। এটা শুধু প্রতিশ্রুতি নয়, এটা কাজের মাধ্যমে প্রমাণিত হয়েছে এবং হচ্ছে। আপনারা দেখবেন 5 তারিখের পরে আমরা প্রতিটা হলে কখনোই জাতীয়তাবাদী ছাত্র দল একটা সিঙ্গেল পার্সনকে আমরা বলিনি যে আমাদের মিটিংয়ে অথবা প্রোগ্রামে আসো। তারপরে সেটা অব্যাহত রাখবেন। আমাকে ছোট আরেকটা প্রশ্ন উত্তর দেন। আমরা দেখেছি যে অনেক বিশ্ববিদ্যালয়ে ভিপি হওয়ার পর যারা আগে ক্যাম্পাসে হেঁটে বেড়াতো তাদের কেমন করে যেন একটা গাড়ি হয়ে যায়, কেমন করে যেন একটা বাড়ি হয়ে যায়। আমি জানি না এই কেমন করে হওয়াটার ক্ষেত্রে আপনাদের আসলে কোনো ধরনের জাদু আছে কিনা এবং আপনারা হবে কিনা। এরকম কোনো ঘটনা আমাদের এখানেও হয়নি, অন্য কোথাও হয়েছে কিনা এই ডাটা যদি আপনি আমাকে দেখান তাহলে আমরা বলতে পারবো। আমাদের এখানে আমরা আগেও সাইকেল চালাতাম, একটা ভাঙা বাইক চালাতাম, আমরা এখনো সাইকেল চালাই, একটা ভাঙা বাইক চালাতাম। ধন্যবাদ মোহাম্মদ শেখ সাদি হাসান। আপনার কাছ থেকে একটু শুনতে চাই অমর্ত্য রায়, যেটি হচ্ছে যে এই যে কেমন করে যে অনেক কিছু হয়ে যায় এবং কেমন করে অনেক কিছু হওয়ার ক্ষেত্রে একটা প্রতিবন্ধকতা তৈরি হয়। আপনারা যখন নির্বাচিত প্রতিনিধি হন অনেক প্রত্যাশা থাকে এবং আপনি ভিপি হয়ে গেলে আপনার প্রতি অনেক প্রত্যাশা থাকবে এবং তখন প্রত্যাশা পূরণে আপনি হিমশিম খান মানসিকভাবে এবং লোভের কারণে। আপনার ক্ষেত্রে মানসিক লোভ কিংবা অন্য পথে চলা কিংবা আপনার যে পাওয়ার ব্যাপারটা থাকে, আমি তো ভিপি, এই পাওয়ারটা কি আপনি ঠিকঠাক রাখতে পারবেন? আচ্ছা, এখানে হচ্ছে যে প্রথমত মানে ভিপি পদে যে পাওয়ারের কথা আপনি বলছেন, এখানে আমার কাছে মনে হয় যে আমরা আসলে গত 6 বছর ধরে আমরা আসলে ক্যাম্পাসে যেই শিক্ষার্থীদের অধিকার নিয়ে কথা বলতে গেছি তখন আসলে আমাদের মাথায় ছিল যে শিক্ষার্থী অধিকার আমরা নিশ্চিত করবো। এখানে হাতি করে আমার যদি প্রশ্ন থাকে যে না আমি আসলে ভিপি হয়ে আমি এই করে ফেলবো, জাহাঙ্গীরনগরকে সকল সমস্যা সমাধান করে ফেলবো, তখন আসলে প্রেশারটা থাকে। আচ্ছা, আমরা তো আসলে এটা বলেই যাচ্ছি যে আমরা আসলে যেই কাজগুলো স্বল্প সময় সম্ভব, 1 বছর যেহেতু সময়, যে কাজগুলো সম্ভব, যেমন শিক্ষার্থীদের বৃত্তির টাকা বাড়ানো কিংবা ধরেন যে গবেষণা ফেলোশিপের যে জায়গা, আমি আসছি ওই বিষয়টাতে, কাজের যে ব্যাপার, সেইগুলো হচ্ছে যে যেগুলো আসলে 1 বছরের মধ্যে করা যাবে, কিংবা সিন্ডিকেটে যে শিক্ষার্থী প্রতিনিধি নেই সেই শিক্ষার্থী প্রতিনিধি নিশ্চিত করা, এই কাজগুলো ধরেন আমরা খুব দ্রুত করতে পারবো। কিন্তু যে কাজগুলো ধরেন আমরা 1 বছরের মধ্যে করতে পারবো না, সেগুলোর আমরা একটা বেসমেন্ট তৈরি করে দিয়ে দিতে চাই। ওই কারণে দিয়ে দিতে চাই, এই কারণেই যে তাতে ওই প্রত্যাশার জায়গাটার সাথে যে আকাশচুম্বী যেই বলা, সেই বলা এবং দুইটার ভারসাম্য থাকবে এবং বিশ্ববিদ্যালয় ক্ষমতার ভারসাম্য। আমাকে ভোট দিবে বা আমাদের ভোট দিবে এই জায়গা থেকেই যে আমরা গত
বিগত সময়ে আমরা সকল এখানকার শিক্ষার্থীদের জন্য সকল আন্দোলনে ছিলাম, সকল অধিকার আদায় আন্দোলনে ছিলাম। আমাদের যে প্রস্তাবনা, আমাদের বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিক মানসম্পন্ন করতে এগিয়ে নিতে আমাদের যে প্রস্তাবনা, সেই প্রস্তাবনার জন্য আমাদেরকে আসলে ভোট দিতে। আচ্ছা, আমি একটু ফিরতে চাই মাহফুজুল ইসলাম মেঘ আপনার কাছে। কেন আপনাকে ভোট দিবে শিক্ষার্থীরা? কেন আমাকে ভোট দেবে এইটার পেছনে আসলে যদি আমাদের মনে হয় যে ভোট আমাকে কেন দেবে, যে কাউকে দেওয়ার আগে একজন শিক্ষার্থীর যে বিষয়টা দেখা উচিত, যাকে ভোট দিচ্ছে তার আসলে ইতিহাসটা কি, সে তার শিক্ষা জীবনে ক্যাম্পাসের জন্য কি কি করেছে, সেগুলো যদি দেখতে যায় আমি ভুল পেটাবো না। শিক্ষার্থীরা জানে আমার কি কি আছে। আমি বিভিন্ন আন্দোলনে ছিলাম, আমি কখনোই কোনো পদের লোভে পড়িনি। বাংলাদেশের আফটার জুলাই 24-এর আন্দোলন আমি বাংলাদেশের প্রথম পদত্যাগকারী সমন্বয়ক ছিলাম। শব্দটাই অনেক মুখরোচক ছিল। তো এবং এখনো আমি সাধারণ মানুষের কাতারেই আছি আসলে। তো আই থিঙ্ক এটা কারণ হতে পারে। আর আমার কাছে মনে হয় যে আমি একজন স্বতন্ত্র প্রার্থী হিসেবে এই ক্যাম্পাসে আসলে যেটির সবচেয়ে বড় অভাব মনে করি সেটা হচ্ছে ন্যায্যতার অভাব। একজন শিক্ষার্থী ভর্তি হওয়ার পর সে জানে না সে 4 থেকে 5 বছর পর কি করবে। সেটার মধ্যে তার তখন সে এসে স্ট্রাগল করে, তার আবাসনের স্ট্রাগল, সে তার ক্যালোরি পায় না। খাবার, আমরা দেখি খাবার আছে সেটা আসলে ক্যালোরি বেসড। আমি যেই টাকা খরচ করছি ওই টাকাতে আমি আমার ক্যালোরি বেসড খাবার পেতে পারি, ওই মানটা নেই, ওই প্রণয়নটা নেই। তো আমার কাজ হবে এটাই যে শিক্ষার্থীদের অধিকার, সাম্যতা এগুলো নিশ্চিত করে, সমন্বয় করা নাকি সাম্যতা, আচ্ছা সাম্যতা নিশ্চিত করে তার ন্যায্যতাটা যাতে প্রতিষ্ঠিত হয়। ন্যায্যতা প্রতিষ্ঠার জন্য আপনি কাজ করবেন। আপনাদের সবার কাছে একটা প্রশ্ন, আমার কমন প্রশ্ন, এটিও আপনারা উন্মুক্তভাবে চাইলেও উত্তর দিতে পারেন। সেটি হচ্ছে যে আমরা বিশ্বাস করি যে গবেষণা একটি প্রধান বিষয় বিশ্ববিদ্যালয়গুলোর ক্ষেত্রে, এবং আন্তর্জাতিকভাবে আমরা দেখি যে গবেষণার ক্ষেত্রেই কিন্তু আলাদা আলাদা রিমার্ক হয় যে বিশ্ববিদ্যালয়গুলো সেগুলো আলাদা করে চেনা যায়, যে সেটির ক্ষেত্রে আপনারা কোন ধরনের কোনো কার্যক্রম পরিচালনা করবেন কিনা আপনার কাছ থেকে শুনবো। আরো একটি কথা শুনতে চাই, সেটি হচ্ছে যে বিশ্ববিদ্যালয়ে সব হয়, আন্দোলন হয়, এই নির্বাচন হয়, শুধু পড়াশোনাটা হয় না। পড়াশোনাটা কি আপনারা নিশ্চিত করবেন কিনা? দুটি প্রশ্ন একসাথে উত্তর দিবেন মেঘ। আমরা যেহেতু একটু বৃষ্টির মধ্যে রয়েছি, আমরা খুব তাড়াতাড়ি শেষ করতে চাই। অল্প গবেষণা নিয়ে বলতে চাই, আমি নিজেও একজন গবেষক। আমার কাজটা সায়েন্টিফিক আর্টিকেল রয়েছে এবং আমি গবেষণা নিয়ে কাজ করছি। তো গবেষণায় এই যে প্রণোদনা, এটা যে কত বড় বাধা হতে পারে সেটা আমি নিজে জানি। আমার থিসিসের প্ল্যান বারবার চেঞ্জ করতে হয়েছে। আমার গবেষণার চিন্তাধারা চেঞ্জ করতে জাস্ট বিকজ অফ ল্যাক অফ ফান্ডিং। তো এই ব্যাপারটা নিয়ে অবশ্যই আমি কাজ করব। আর শিক্ষার্থীদের যে শিক্ষার জন্য আসা, সেটার জন্য আসলে পরিবেশটা নিশ্চিত করতে হবে। না খেয়ে রাতে না ঘুমিয়ে পরের দিন সকালবেলা 7টার সময় ক্লাসে গিয়ে আপনি আসলে অ্যাটেন্টিভ হতে পারবেন না। তো এই পরিবেশটা আসলে অবশ্যই নিশ্চিত। আমি আরিফুজ্জামান উজ্জ্বলের কাছ থেকে খুব অল্প করে শুনতে চাইবো। আমাদের বৃষ্টি পড়ছে, যেহেতু আমরা একটু প্রাকৃতিক প্রতিবন্ধকতার মধ্যে রয়েছি। আপনাকে ধন্যবাদ। আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে আসলে গবেষণায় শিক্ষার্থীদেরকে নিরুৎসাহিত করার মতো কিছু কার্যক্রম আছে। কিছু কিছু ডিপার্টমেন্টে দেখা যায় যে সিজিপিএ 3.50 না এলে সে থিসিস করতে পারতেছে না। তো এই জায়গায় আসলে আমরা কাজ করতে চাই যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গবেষণা করবে, এখানেই তো সিজিপিএ এর কোনো ব্যারিয়ার থাকা উচিত না। এর পাশাপাশি আমরা গবেষণায় শিক্ষার্থীদেরকে গবেষণামুখী করার ব্যাপারে আমরা বিভিন্ন ধরনের কর্মশালা, সেমিনার এবং বিভিন্ন আন্তঃবিশ্ববিদ্যালয় গবেষণা প্রতিযোগিতা আয়োজন করতে চাই, যার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আরো উৎসাহিত হবে গবেষণার প্রতি। এবং আমি মনে করি যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী না, শুধু শিক্ষকদেরও গবেষণামুখী করা প্রয়োজন। আমাদের বিশ্ববিদ্যালয়ে কিছু কিছু শিক্ষক দেখি যে শুধুমাত্র ডিপার্টমেন্ট এবং অনুষদের যে জার্নাল আছে সেখানে নামমাত্র একটা গবেষণার পত্র সে প্রকাশ করে সে তার গবেষণার দায়টা মিটিয়ে ফেলতেছে। সেই জায়গা থেকে আমরা মনে করি যে শিক্ষকদের ক্ষেত্রেও জার্নালটা সিলেক্ট করে দেওয়া উচিত, যে এই জার্নালগুলোর মধ্যেই তার গবেষণা প্রবন্ধ পাবলিশ করতে হবে। তাহলে আমরা মনে করি যে গবেষণার মান আরো বাড়বে, গবেষণার পরিমাণ। আর কি কেউ বলতে চান? না হলে আমি আসছি আপনার কাছে। অল্প করে বিশ্ববিদ্যালয়ে আসলে আমাদের একটা 91 সালে লাস্ট থিসিসের টাকা 790 টাকা ছিল, সেটা এখন 790 টাকায় রয়ে গেছে। তো আমরা আসলে এই 790 টাকা থেকে আমরা এটা 20,000 টাকা করতে চাই, যে মাস্টার্স থিসিসে যদি 20,000 টাকা যদি না আসে, 790 টাকা যদি এখন শিক্ষার্থী হয়, থিসিস বাইন্ডিং করতেও তো আসলে 790 টাকায় হয়। আমি আসলে এই তথ্যটা পেয়ে আমি কি করব, আমি আসলে কি ধরনের অভিব্যক্তি দেওয়া উচিত? গবেষণায় ফেলোশিপের যেই ব্যাপার, সেই গবেষণা ফেলোশিপটা আমরা চালু করতে চাই প্রতিটা বিভাগ এবং অনুষদের জন্য গবেষণা ফেলোশিপ। আমার মনে হয় যে এই তথ্যটা পাওয়ার পরে একটা অভিব্যক্তি দেওয়া
কিভাবে আপনি অভিব্যক্তিটা দিবেন সেটা নিয়ে একটা গবেষণা দরকার। জি, আমি সেই গবেষণার কথা আপনার কাছ থেকে শুনতে চাই। আমাদের বিশ্ববিদ্যালয়ে সব হয়, পড়াশোনা হয় না, শিক্ষার্থীরা জানেন যে আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ওয়াজেদ মিয়া বিজ্ঞান গবেষণাগার নামে জি একটা বৃহৎ গবেষণা কেন্দ্র আছে, কিন্তু আমরা আসলে জানি না প্রতি বছর যে এখানে অনেক টাকা বরাদ্দ দেওয়া হয়, কিন্তু এক বছরে কি কি গবেষণাপত্র প্রকাশিত হয় বা উল্লেখযোগ্য কোনো গবেষণাপত্র প্রকাশিত হয়েছে কিনা বা সেটা দেশব্যাপী আলোচিত হয়েছে কিনা তেমন কোনো ঘটনা কিন্তু আমাদের চোখে পড়ে না। আমরা অনেক আগে জেনেছিলাম যে আমাদের মশা নিয়ে আমাদের এখানে গবেষণা হয়েছিল, আমাদের একটা তারপরে কিন্তু উল্লেখযোগ্য কোনো গবেষণাপত্র বা কোনো এরকম উল্লেখযোগ্য কোনো কাজ কিন্তু আমরা সেখানে দেখিনি। আমরা দেখি মাত্র 7 কোটি টাকা গবেষণা বরাদ্দ, অথচ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সৃষ্টি হয়েছিল কিন্তু কি একটি গবেষণাধর্মী বিশ্ববিদ্যালয় হওয়ার লক্ষ্যে। একজন শিক্ষার্থী সে গবেষণা নিয়ে চিন্তা ভাবনা করবে, অথচ তাকে চিন্তা করতে হচ্ছে যে এই মাসে তার টিউশন না করলে সে তো আসলে চলবে না। আমরা শেষ করতে চাই, সেক্ষেত্রে যদি একজন শিক্ষার্থীকে গবেষণা যদি বরাদ্দ দেওয়া হতো তাহলে সে, আমি মনে করি যে তার যদি ফিনান্সিয়াল সাপোর্টটা দেওয়া হতো সে রিল্যাক্সে তার গবেষণা করে মন দিতে পারতো এবং এই শিক্ষার্থীরা গবেষণা বান্ধব হয়ে উঠতে পারতো, আমরা তাদের কাছে ভালো কিছু পেতে পারতাম। জি, আমার শেষ প্রশ্ন আপনাদের সবার কাছে, আমি এক বাক্যে আপনাদের কাছ থেকে শুনতে চাই, শুরু করতে চাই অমর্ত্য রায় আপনার কাছ থেকে, যেটি হচ্ছে যে একটি ইতিবাচক বাক্য এই নির্বাচন এবং শিক্ষার্থী প্রতিনিধি হিসেবে আপনি কি করতে চান, একটা ইতিবাচক বাক্য বলবেন এক লাইনে। ক্ষমতার ভারসাম্যটা নির্ধারণ করতে চাই। বিশ্ববিদ্যালয়ে আমরা দেখি যে শিক্ষকদের যে ক্ষমতার যে আধিক্য কমিয়ে শিক্ষার্থী এবং শিক্ষকদের যে ক্ষমতার ভারসাম্য সেটি আসলে শিক্ষার্থীদের প্রতিনিধি থাকে নিশ্চিত করতে চান। মাহফুজুল ইসলাম মেঘ, স্বতন্ত্র প্রার্থী, আপনার কাছ থেকে শুনতে চাই। আমার কাছে মনে হয় যে ন্যায্যতার হিস্সাটা আসলে শিক্ষার্থীদের আদায় করার সময় হয়ে গেছে, তো সেটা আদায়ের জন্য তাদের কাছে যাকে মনে হবে যে হচ্ছে প্রার্থী হিসাবে সিলেক্ট করবে তাকে সিলেক্ট করা উচিত, এবং ভবিষ্যতে আমরা হচ্ছে একটি কন্টিনিউয়াস জাকসু যাতে পাই, আমাদের সিন্ডিকেটে যাতে হচ্ছে সদস্যরা আসে ছাত্র প্রতিনিধি, সেটা নিশ্চিত। জি, আব্দুর রশিদ যেহেতু স্বতন্ত্র প্রার্থী, আপনার কাছ থেকে শুনতে চাই একটি বাক্য একটি লাইন। বিশ্ববিদ্যালয়ে অনেকগুলো স্টেক আছে, সেখানে আমাদের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং শিক্ষার্থী সহ আমরা চাই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অর্ডিন্যান্স অনুযায়ী যার যেটুকু প্রাপ্য সেই জন্য সেই প্রাপ্যটুকু বুঝে পায়, এটুকু অবশ্যই আমরা জ্ঞান করতে চাই। জি, আমরা দেখেছি এই প্রাপ্য ক্ষেত্রে আমরা অনেক সময় দেখেছি শিক্ষকরা একক আধিপত্যশীল হয়ে গেছিলেন, তারা এতটা ক্ষমতাশীল শেষ করতে হবে, সেখানে কিন্তু শিক্ষার্থীরা তাদের কাছে অনেকটাই দেখা যায় অসহায় ছিল। তা আমরা চাই যার যেটুকু অধিকার সেই অধিকারটুকু অবশ্যই অধিকারটুকু যেন ফিরে পায়। আরিফুজ্জামান উজ্জ্বল, শিক্ষার্থী ঐক্য ফোরাম থেকে, আপনার একটি বাক্য শুনতে চাই শিক্ষার্থীদের জন্য কিংবা আপনার ইতিবাচক প্রত্যাশা। আমার স্বপ্ন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে একটা নিরাপদ এবং শিক্ষার্থী বান্ধব ক্যাম্পাস হিসেবে গড়ে তুলতে চাই। জি, ধন্যবাদ। আমরা একটু শুনতে চাই আরিফুল্লাহ, সমন্বিত শিক্ষার্থী জোট থেকে যিনি লড়ছেন। যে আমার স্বপ্ন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আগামী 5 বছরের মধ্যে বিশ্বের সেরা 100টা বিশ্ববিদ্যালয়ের একটা বিশ্ববিদ্যালয়ে পরিণত হবে। ধন্যবাদ আরিফুল্লাহ। আমরা ফিরতে চাই আরিফুজ্জামান, মোহাম্মদ শেখ সাদি হাসান। বলি যে এখানে আমরা অনেক সংকট এবং সমস্যার কথা জানলাম, আমরা চাই যে সকল সংকট এবং সমস্যা আমরা যেহেতু প্রত্যেকটা ভাই এখানে আমরা রানিং ছাত্র, এই সংকটগুলো যাতে নিরসন হয়, আমাদের ছোট ভাইরা যারা আসবে এই ক্যাম্পাসে তারা এই সংকটগুলো যাতে ফেস না করে, এটাই আমাদের অঙ্গীকার। খুবই দারুণ, ধন্যবাদ। আপনারা আমাদেরকে সময় দিয়েছেন কষ্ট করে, এবং সেই সময়ের ক্ষেত্রে আপনারা যে কষ্ট করে সময় দিয়েছেন এবং আপনাদের সকলের প্রতি শুভাশিস রইল। আপনারা একটি ইতিবাচক ক্যাম্পাস এবং ইতিবাচক শিক্ষার্থীদের ভবিষ্যৎটা নিয়ে কাজ করতে চান, এবং সেই শুভকামনা অনেক বেশি দীর্ঘায়িত হোক এবং দিন শেষে শিক্ষার্থীদের যে অধিকার সেটি আসলে নিশ্চিত হোক, সেই প্রত্যাশাটুকু কিন্তু করছি। এবং দর্শক, এই প্রত্যাশা রেখে আমরা আসলে শেষ করতে চাই আজকে ইয়েস টু পলিটিক্স, এবং যেখানে আমরা প্রশ্ন শুধুমাত্র ভোটের জন্য নয়, ভবিষ্যতের জন্য, সেটি আসলে শিক্ষার্থীদের ভবিষ্যতের জন্য, যেখানে একটি শিক্ষার্থী বান্ধব ক্যাম্পাস হবে এবং সেই শিক্ষার্থীরা নতুন বাংলাদেশ এবং যে ইতিবাচক বাংলাদেশ বিনির্মাণে সবসময় অগ্রগণ্য ভূমিকা রাখবে। আমাদের সাথে যুক্ত থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। এই মুহূর্তে আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে আহমেদ রেজা আরও একবার আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমাদের ইয়েস টু পলিটিক্স।